বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকের পরিচয় দাও। আজকে শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন নাট্যধারার অন্যতম একটি ধারা রূপক সাংকেতিক নাটক, তা নিয়ে আলোচনা। তো চলো শুরু করা যাক। রূপক সাংকেতিক নাটকের কথা প্রসঙ্গে বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব কনক বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছেন সেটি বলে আমি শুরু করছি। রবীন্দ্রনাথের নাটক সম্পর্কে কনক বন্দ্যোপাধ্যায় বলেছেন, নাটকে থাকে ঘটনার দ্বন্দ্ব, কিন্তু রবীন্দ্রনাথের নাটকে বহির্ঘটনার দ্বন্দ্ব নাই, চরিত্রের সংঘাত নাই, আছে কোনো একটি তত্ত্ব বা আইডিয়ার অভিব্যক্তি। ইহাই তাহার নাটকের বিশিষ্ট লক্ষণ। ইহাতেই তাহার নাটকসমূহ ঘটনা প্রধান হয় নাই, ভাব প্রধান হইয়াছে। তাহার নাটকের চরিত্রসমূহ ও আইডিয়া পার্সনিফাইড একটি মূর্ত ভাব বিগ্রহ। নাটকে মানুষের জীবনকে ফুটাইতে হয়, তাহা মানুষের কর্মজীবন একসানি নাটকের প্রাণস্বরূপ। জীবনের ঘটনাস্রোতের উপর নাটক রচয়িতাকে চোখ রাখিতে হয়, কিন্তু রবীন্দ্রনাথ তাহার নাটকে মানুষের কর্মজীবনকে না ফুটাইয়া তাহার ভাবজীবনকে বিশ্লেষণ করিয়া দেখাইয়াছেন। ঘটনার পর ততটা দৃষ্টি না দিয়া চরিত্রগত সূক্ষ্ম ভাব রহস্যকে রূপদান করিয়াছেন। নাটকে ভাবের দ্বন্দ্ব সংঘাত প্রদর্শন রবীন্দ্রনাথের মূল লক্ষ্য ছিল। তো এই ছিল কনক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। রবীন্দ্রনাথের নাট্য প্রতিভার সর্বোত্তম বিকাশ ঘটে এই রূপক সাংকেতিক ধর্মী নাটকেই। ইংরেজিতে অ্যালিগরি বলতে যা বোঝায়, বাংলায় রূপক বলতে আমরা মোটামুটিভাবে সেটাকেই বুঝে থাকি। কোনো বিশেষ তত্ত্ব বা নীতির ওপর ভিত্তি করে যখন মূর্তি স্বরূপ লাভ করে তখন আমরা তাকে রূপক বলি। বাস্তবকে আশ্রয় করেই আমরা আপন ভঙ্গিতে উপস্থাপিত করে রবীন্দ্রনাথের এই নাটকের উদ্দেশ্য প্রতিফলিত হয়। বাস্তবতার পঙ্ক তাহার রূপক নাটকের ভিত্তি, কিন্তু আনন্দলোকের পঙ্কজটির প্রতি কবির লক্ষ্য। বাস্তব তার নাটকে গৌণ উপলক্ষ, মূল লক্ষ্য একটা সুমহান আদর্শের ইঙ্গিত দেওয়া। তো এবার এই নাটক সম্পর্কেই বিস্তৃত আলোচনায় প্রবেশ করব, যেখানে বলা যেতে পারে জীবন স্মৃতির মধ্যতে রবীন্দ্রনাথ ঠাকুর কথা ব্যক্ত করেছেন তার নাট্য প্রতিভার কথা উল্লেখ করতে গিয়ে। যতীন্দ্রনাথ ঠাকুরই তাকে নাটক রচনা ও অভিনয় চর্চায় অনুপ্রাণিত করেছিলেন। কবির অফুরন্ত সৃষ্টিশক্তি ও বিভিন্ন শিল্প মাধ্যমে আত্মপ্রকাশের পথ খুঁজতে চেয়েছেন, আর তারই একটা অন্যতম পথ নাটক রচনা। রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকগুলি হল রাজা 1910, অচলায়তন 1912, ফাল্গুনী 1916, অরূপরতন 1910, শারদোৎসব, মুক্তধারা 1925, রক্তকরবী 1926, ডাকঘর 1932 এবং কালের যাত্রা 1932। রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকগুলিতেই তার নাট্য প্রতিভার উজ্জ্বলতম বৈশিষ্ট্য উদ্ভাসিত হয়েছে। রূপক সাহিত্যে বিরুদ্ধ নির্বিশেষ ভাব, চিন্তা প্রত্যয়কে রূপকের বন্ধনে বস্তুরূপ ও তার অন্তরালবর্তী মূল সত্যের একাত্মতায় মুক্ত করে তোলা হয়। সাংকেতিক রচনায় রূপকের মধ্যস্থতায় ও কোনো প্রয়োজন হয় না, যেখানে নিগূঢ় রহস্যময় ব্যঞ্জনা নাট্যবস্তু থেকে উৎসারিত হয়ে তাকে রহস্যময় করে তোলে।
রূপক এবং সাংকেতিক নাটকের পার্থক্য বিষয়ে ডক্টর অজিত কুমার ঘোষ বলেন, অরূপকে রূপের মধ্যে ধরিবার চেষ্টা সাংকেতিক রচনায়, কিন্তু রূপান্তরে দেখবার ইচ্ছা রূপক রচনায়। প্রথমটিতে আধ্যাত্মিক অনুভূতির বাংময় প্রকাশ, কিন্তু দ্বিতীয়টিতে নৈতিক উদ্দেশ্যের সৌন্দর্যময় ছদ্মবেশ। সাংকেতিক রীতিতে অপ্রকাশ্য শেষ পর্যন্ত অপ্রকাশ্যই থাকিয়া যায়, কিন্তু রূপক রীতিতে অপ্রকাশিত ভিন্ন রূপে প্রকাশিত হয় মাত্র। বৌদ্ধ কুশজাতকের কাহিনী অবলম্বনে রচিত রাজা 1910 এবং তার রূপান্তরিত সংস্করণ অরূপ রতন 1920 কবির শ্রেষ্ঠ সাংকেতিক নাটকগুলোর অন্যতম। রাজার নায়িকা সুদর্শনা নিজের অন্ধ মোহে অন্ধকারের রাজা এই সৃষ্টি রহস্যের আধার মূল শক্তিকে প্রত্যক্ষ রূপে স্বকীয় আসক্তির সীমায় দেখতে চেয়েছিল। অবশেষে দুঃখ বিড়ম্বনার মধ্যে দিয়ে অন্তর্দৃষ্টি উন্মিলিত হলে রাজাকে সে নিজের দুঃখস্নাত অন্তরের মধ্যে পেল। ডাকঘর নাটকের মধ্যে 1932 সালে প্রকাশিত আমরা ঈশ্বরের অসীম ও অন্তরের উদ্দেশ্যে মানবাত্মার বেদনাময় অভিসারকে দেখি। এক মৃত্যু পথযাত্রী বালকের মুক্তি পিপাসা, ভগবান প্রেরিত চিঠি পাওয়া সম্বন্ধে তাহার নিশ্চিত বিশ্বাস, মৃত্যুর অব্যবহিত পূর্বে চিকিৎসার নানাবিধ নিষেধ মুক্ত অবারিত স্বাধীনতায় তাহার ভগবৎ সাক্ষাতের জন্য প্রস্তুতি ডাকঘরের রূপক আবরণ রচনা করিয়াছে। মুক্তধারা ও রক্তকরবীতে কবি আধুনিক যান্ত্রিক সভ্যতার সংকট এবং সেই সংকট থেকে মানবাত্মার মুক্তিকে রূপকায়িত করেছেন। মানুষ তার বিজ্ঞান সাধনার শক্তিতে মানব কল্যাণের জন্য যে যন্ত্রকে উদ্ভাবন করেছেন, সাম্রাজ্যবাদ তাকেই আয়ত্ত করে তারই সাহায্যে মানুষের তৃষ্ণার জল রোধ করবার অপপ্রয়াস সে মত্ত হয়। রাজকুমার অভিজিৎ নিজের প্রাণকে বলি দিয়ে ঝর্ণার যান্ত্রিক বাদকে ভেঙে দিয়ে যন্ত্রের অপেক্ষা মানুষ ও মানুষের শুভ বুদ্ধি যে বড়, সেই সত্যের ইঙ্গিতকে স্পর্শ করে। এই কাহিনীর মধ্যে আধুনিক সভ্যতার ইতিহাস যান্ত্রিক শক্তিতে শক্তিমান ইউরোপীয় জাতি কর্তৃক দুর্বল জাতির স্বাধীনতা হরণের ঘটনাই আভাসিত। মুক্তধারার রূপক বিশেষ সার্থক হতে পারেনি। এর তুলনায় রক্তকরবীর সাংকেতিক তাৎপর্যপূর্ণ অনেক সার্থকভাবে অভিব্যক্তিত। আধুনিক বাণিজ্যিক সভ্যতার লোভ, ক্ষুধা, বঞ্চনা, নিষ্ফলতার যন্ত্রণা এবং আত্মবিড়ম্বনার পটে মানবাত্মার সত্য অন্বেষণই এই নাটকটির রূপকের মধ্যে চিত্রিত হয়েছে। রক্তকরবীর যক্ষপুরীর লৌহজালের অন্তরালস্থিত রাজা নিজের প্রচণ্ড শক্তির ব্যর্থতায় নিজেই যন্ত্রণা জর্জরিত। তার সৃষ্টি ক্ষমতা, শক্তি ও ঐশ্বর্য কেবল বস্তুপিণ্ডের সঞ্চয়ই বিলম্বিত। ধনতান্ত্রিক সমাজের যান্ত্রিক ও মনুষ্যত্ব বিনাশী শোষণে সম্পদ আহরণের ব্যবস্থায় ব্যক্তি হিসাবে কারো কোনো ও স্বতন্ত্র মূল্য নেই। প্রতিটি মানুষের ভূমিকা সুনির্দিষ্ট। রক্তকরবীর নায়িকা কঙ্কন পরিস্থিতিতে পরিহিত প্রাণময় সত্তার প্রতীক নন্দিনী যক্ষপুরীর অতৃপ্ত, কলুষিত, সংঘর্ষ পীড়িত স্বাভাবিক ও নির্মল আত্মবিকাশ। বঞ্চিত জগতে আধারিত প্রাণের ঐশ্বর্যকে বহন করে আনে। রাজাও নিজের জীবনের ব্যর্থতার আবর্জনা থেকে মুক্তি পেয়ে ঐশ্বর্য ও শক্তির বাধাকে নিজ হাতে চূর্ণ করে প্রেমের উপলব্ধি করে ধন্য হলেন। নন্দিনীর দ্বৈত যৌবন শক্তির প্রতীক রঞ্জনের মৃত্যুতেই এই পরিণতি সম্ভব হয়। যৌবনকে হত্যা করে রাজা যৌবন ও প্রেমের মূল্য উপলব্ধি করেছেন। পৃথিবীব্যাপী ধনতান্ত্রিক সমাজের নিষ্ঠুর শোষণ ব্যবস্থাকে ভেঙে দিয়ে
ব্যক্তি মানুষের মুক্তির সংগ্রামের বাস্তব সত্যকেই কবি রক্তকরবীর রূপকাকারে ফুটিয়ে তুলেছেন। শারদোৎসব 1924 এবং ফাল্গুনী 1916 সাংকেতিক নাটকের পর্যায়ভুক্ত হলেও স্বতন্ত্র ধরনের রচনা। নাটকীয় সংঘাত বর্জিত এই রচনাগুলোতে অবকাশের ঋতু শরৎ এবং যৌবনের ঋতু বসন্তের সৌন্দর্য ও ভাব ব্যঞ্জনাকে ক্ষীণসূত্রে সংবলিত সঙ্গীতমালায় প্রকাশ করা হয়েছে। অচলায়তনে 1912 কবি বর্মীয় প্রথা এবং তৎসম্পর্কিত আচরণের অমানসিকতা উদ্ঘাটিত করতে চেয়েছেন। আচরণই ধর্ম নহে, বাহ্যিকতায় অন্তরের বাহ্যিকতায় ক্ষুধা মেটে না, এবং নিরর্থক অনুষ্ঠান মুক্তির পথ নহে, তাহা বন্ধন। এই ভাবসত্যই নাটকটিতে রূপকায়িত। দেশে যে পুঞ্জীভূত সংস্কারের জড়তা মনুষ্যত্বকে ধ্বংস করে চলেছিল, তাকে সচেতনভাবে আঘাত করার উদ্দেশ্য নিয়েই রবীন্দ্রনাথ এই নাটকটি রচনা করেছিলেন। কিন্তু এখানে অতিরিক্ত উদ্দেশ্যপরায়ণতায় রূপকের আবরণ কিছুটা পরিমাণে স্থূল ও প্রকট হয়ে পড়েছে। গভীর সূক্ষ্ম ইঙ্গিতময়তার সৌন্দর্য তত ফোটেনি। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ একটা লাইক অবশ্যই করো, আর সেই সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানাতে পারো কেমন লাগলো না লাগলো। এমন আরও ভিডিও পাওয়ার জন্যে উত্তম কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করি। ধন্যবাদ।